তীব্র থেকে তীব্র হয় আবরাজের হাতের স্পর্শ। পিজার গাল ছুঁয়ে থাকা হাতটা পিজাকে বড্ড জ্বালাচ্ছে। ঠোঁট ছুঁয়ে যাচ্ছে তর্জনী আঙ্গুল। সে আবরাজের শরীরের সঙ্গে লেপ্টে রয়েছে। শরীরের অর্ধাংশ ভিজে গিয়েছে প্রায়। ঠান্ডায় মেয়েটা কাঁপছে। আবরাজের চুল থেকে হাত সরিয়ে গলা জড়িয়ে ধরে আরাম করে বসে। আবরাজ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে বউয়ের দিকে। ফিজে ফিসফিস করেই বলে, নারী তার শখের পুরুষকে যতই ভালোবাসুক, আপনি যা দিবেন সেটাই তার কাছ থেকে ফেরত পাবেন। আমি তোমায় অবহেলা করছি, তুমি কেন তবে আমায় ছেড়ে গেলে না? ফিজা হাসে। ফ্যাকাশে ঠোঁটে সে হাসি আবরাজের নিকট দারুণ লাগে। একটু সুই দিতে ইচ্ছে করে। মুখ এগিয়ে নিয়েও আলতো স্পর্শ করল। ফিজা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে উঠল, ছেড়ে যাব? হুম, আমি আপনাকে আমার স্থানে দাঁড় করাবো আর অনুতপ্তের অনলে পোড়াবো, এবং সেটাই হবে আপনার ভুলের শাস্তি। তুমি বড্ড বোকা সুগন্ধি ফুল, আবরাজ আফসোস করে বলে। ফিজা ঠোঁটের কোণায় হাসি ঝুলিয়ে জবাব দেয়, বোকা ভালো, অথচ মেয়েটা তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। বারবার তাকে শিখিয়ে দিচ্ছে আবরাজ খানের বউ মিসেস আবরাজ খান সে, অতএব সাবধানে তাকে আয়ত্তে নিতে হবে। কিন্তু এখনও যেন পারছে না নিতে। আবরাজ বউয়ের উষ্ঠদয় আবারও চুমু খায়। বলে, যাও, 1 ঘন্টা তোমাকে আর ডিস্টার্ব করবো না। ফার্স্ট রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। ফিজা ভেজা কাপড়ে লজ্জায় পড়ে, দ্রুত স্থান ত্যাগ করল। আবরাজ বউয়ের পিছনে ভিজা অবয়বের দিকে তাকিয়ে হেসে বলে উঠল, নারী তোমার কত রঙের রূপ, আমি তোমার সব রঙের সঙ্গে মিশে একাকার হয়ে যেতে চাই। নিজের সর্বনাশ নিজ হাতেই করলেন তবে। ফিজা ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে উকি দিয়ে বলে। আবরাজ শব্দ করেই হাসে। বহুদিন পর এমন হাসি এই পুরুষের মুখে বিরল। বেশ ভালোই লাগলো হাসিমুখ আবরাজ খানকে দেখে। আবরাজ হাসতে হাসতে হঠাৎ গম্ভীর হয়ে বলে, এতেও যদি তোমাকে পাওয়া হয়, নিজের সর্বনাশ না হয় মেনেই নিলাম। সাদা রঙের একটা পার্টির ড্রেস পরেছে ফিজা। চুলগুলো খোপা বাঁধা, কিছু চুল এলোমেলো কানের পাশ দিয়ে বেরিয়ে, ঠোঁটে হালকা করে গোলাপি লিপস্টিক, অল্প সাজে দ্বিগুণ। অসম্ভব সুন্দরী হয়ে উঠেছে এই নারীর সৌন্দর্য। ফিজা রুম থেকে বেরিয়ে আসতেই আবরাজ সোফায় ছেড়ে উঠে দাঁড়ালো। পাশে সাব্বির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিল। স্যারের রেসপন্স না পেয়ে সামনে তাকিয়ে তার স্যারের অবস্থা দেখে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফিজা ব্যাপারটা লক্ষ্য করে আবরাজের কাজে বেহায় একটা উপাধি দিল। আবরাজ ফিজার ঠিক বরাবর দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে উঠল, মাই বিউটিফুল লেডি। ফিজা বোধহয় লজ্জায় পেল। চোখ নত করে মিনমিনে বলে, লেট হচ্ছে। আবরাজ শুনল। বউয়ের হাতের বাজে হাত রেখে বাড়ি থেকে বেরিয়ে এলো। গাড়িতে না বসে আবরাজ বউ নিয়ে বাড়ির পেছনের দিকে হাঁটা ধরল। ফিজা কিছুটা অবাক হলো, এদিকে কোথায় যাচ্ছে? কৌতূহল হয়ে আবরাজের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে ফিজার মুখ হা হয়ে গেল। মানুষের সমাগম প্রচুর। অন্ধকারে তুষারপাতের মধ্যে কি সুন্দর করে লাইটিং করে সাজানো, চোখ দাঁতিয়ে দেওয়ার মতো। সুন্দর সুন্দর রমণী থেকে শুরু করে কত রকম বিদেশি মানুষ। তার মধ্যে একজন বেশ সুদর্শন ইয়াং পুরুষ দেখতেই এগিয়ে এলো, যার গায়ে কালো স্যুট। দেখে বোঝা যাচ্ছে বাঙালি। বেশ সুদর্শনা, মোটা গোঁফ রয়েছে। হে মিসেস আবরাজ খান, জুবাইর কবির। আবরাজ খানের ঘনিষ্ঠ বন্ধু বটে, আবার শত্রুও। জুবাইর হাত বাড়িয়ে রেখেছে ফিজার দিকে হ্যান্ডশেক করার জন্য। ফিজা আবরাজের দিকে তাকিয়ে দেখল, ইচ্ছে নেই হাত মেলাবার। আবরাজ বুঝি মেলাতে দিবে? বউয়ের দৃষ্টি না পড়ে সে জুবাইরের সাথে হাত মেলালো। ঠোঁটের কোনায় অল্প স্বল্প বাঁকা হাসি রেখে বলল, থ্যাঙ্কস, এসেছো, ভালো লাগলো। ফ্রেন্ড তো, এসব বলো না, তোমার বউ কিন্তু চমৎকার। আবরাজ জুবাইরের ধরে রাখা হাতের মুঠোয় হাতটা এতটাই চেপে ধরল যে মটমট করে হাড়গুলো ভেঙে যাচ্ছে। কিন্তু এতেও জুবাইরের মুখভঙ্গির কোনো পরিবর্তন এলো না। বাঁকা হেসে আবরাজের দিকে তাকিয়ে কাছাকাছি গিয়ে দাঁড়ালো। ফিজা পাশে দাঁড়িয়ে থাকলেও মনোযোগ অন্যদিকে। জুবাইর পিস করে বলে, সামলে রেখো। জুবাইর কবিরের নজরে কিন্তু পড়েই গেল। তুমি নিজের চোখটা সামলে রেখো, কখনো কোথাও খুলে পড়ে গেলে পরে নিজের গার্লফ্রেন্ডকেও খুঁজে পাবা না, সো বি কেয়ারফুল। আবরাজ জুবাইরের হাতটা হঠাৎই উল্টো করে মুচকে দিয়ে বলে। জুবাইরের ব্যথা চোখ লাল হয়েছে, তবুও মুখ দিয়ে টু শব্দ করল না। আবরাজের ভাবসাব এমন যেন সে কিছুই করেনি। হাসতে হাসতে জুবাইরের কাঁধে চাপড়ে সামনের দিকে চলে গেল। পিছনে জুবাইর নিজের হাতটা ছাড়া পেয়ে বাঁ হাতে ডান হাতের কবজি চেপে ধরে রাগে পুষতে লাগলো।
মূলত ত্রিনাকে সে আবরাজের থেকে দূরে সরিয়েছে আবরাজকে কষ্ট দেওয়ার জন্য। অথচ সে এটা জানতই না আবরাজ ত্রিনাকে কখনো বোন ব্যতীত অন্য নজরে দেখেনি। জুবাইর পিছনে দাঁড়িয়ে হিসিয়ে বলে উঠল, একবার ভুল করেছি, সেকেন্ড টাইম সেটা করব না। এবার আমি যেভাবেই হোক তোকে জিততে কিছুতেই দেব না, নো নেভার। ফিজা ঘোরাঘুরি আর কথা বলে সবার সাথে বুঝতে পারলো এরা মূলত আবরাজের ফ্রেন্ড। ফিজা এত সময় সাব্বিরের সাথে ঘুরে ঘুরে সবার সাথে পরিচিত হলো। আবরাজ নিজের মতো করে সবার সাথে কথা বলছে, কিন্তু দৃষ্টি ঠিকই বাজ পাখির পলকে নেই বউয়ের দিকেই। ফিজা এখানে মিস্টার জিকে দেখে ভীষণ অবাক হয়ে গেল। তার চেয়েও বেশি অবাক হয়েছে হাতের ব্যান্ডেজ দেখে। সাথে যদিও তৃণা রয়েছে, অগত্যাই ফিজা তাদের দিকে গেল না। সুযোগ বুঝে সাব্বিরকে আস্তে করে ডাকলো, সাব্বির সাহেব। ইয়েস ম্যাডাম, সাব্বির সাথে সাথে জবাব দিল। ফিজা জোর করে মুখে হাসি চুলিয়ে আবরাজের দিকে তাকিয়ে থেকে ঠোঁট দুটো নেড়ে জিজ্ঞেস করলো, মিস্টার জিয়ের হাতে ব্যান্ডেজ কেন? সাব্বির চমকালো, এত মানুষের ভিড়ে সামান্য একটা জিনিস ম্যাডামের নজরে পড়তে হলো। যদিও উত্তরটা যে কোনো একটা মিথ্যে দেওয়াই যায়, আমতা করে বলে, আসলে মানে ম্যাডাম, আপনি এসব বুঝবেন না। আপনি সত্যিটা বলুন। ম্যাডাম, তারা মাফিয়া, কত শত্রু, কিন্তু এটা শুধু একজনই করতে পারে। ফিজা যেন দেখতেই পাচ্ছে আবরাজ নিজের রিভলভারটা নিয়ে দাঁড়িয়ে আছে, সামনে মিস্টার জি, এবং সাথে সাথে আবরাজ টিয়ার চাপে। ফিজা চমকিয়ে উঠল, এটা সত্যি আবরাজ ছাড়া কেউ করেনি। সেদিন ওনার সামনে যাওয়া নিয়ে আবরাজ রেগে গিয়েছিল এবং তাকে বাড়িতে রুমে লক করে মিস্টার জিয়ের সাথে দেখা করতে গিয়েছিল আবরাজ। এখানে এটার মানে এটাই দাঁড়ায় তাদের মধ্যে আবারও দেখা হয়েছে এবং এই কাজ আবরাজ খানই করেছে। ফিজার ভাবনার মাঝে সাব্বির বলল, ওহ মানে মিস্টার জি আপনার নামে বাজে কথা বলেছিল, সেজন্যই স্যার রেগে। ফিজা যতটা না চমকানোর কথা ছিল তার চেয়েও বেশি অবাক হলো। বাজে কথা বলেছে আর এর জন্যই গুলি করেছে? তাহলে সেদিন রাতে যে ফিজা এত বাজে কথা বলল, কাস্টমার দেখানোর কথা বলল, আবরাজ কি তবে কষ্ট পেয়েছিল? সেই জন্যই রেগে ল্যাপটপ ভেঙে ফেলেছে। ফিজার কাছে সব প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে হ্যাঁ। ফিজা আবরাজের দিকে অপলক তাকিয়ে রইল। যতটা বাজে ভেবেছে তার থেকেও দ্বিগুণ বাজে এই পুরুষটা। সামান্য কথার জন্য গুলি করে দিয়েছে। ফিজার মাথা ঘুরে ওঠে। হাতে হ্যাঁচকা টানে ফিজার ভয় ধরল মনে। খামছে ধরল সামনের মানুষটাকে। বক্সে মিউজিক চলছে। অনেকে এরই মধ্যে কাপল ডান্সও শুরু করে দিয়েছে। আবরাজের দু কাঁধে হাত রেখে ফিজা চারদিকে দৃষ্টি বুলিয়ে পর্যবেক্ষণ করে নিল সম্পূর্ণটা। কোমরে জামার উপর দিয়ে শীতল স্পর্শ পেয়ে শিরশির করে ওঠে শরীর। তবে নিজকে সামলে আবরাজের দিকে তাকালো। আবরাজ তাকিয়ে বউয়ের হালকা গোলাপি রঙের রাঙানো ঠোঁটের দিকে। এখানে একে অপরকে জড়িয়ে ধরে কিস করাটা খুবই নর্মাল। আবরাজ নিজের ঠোঁট এগিয়ে আনতে ফিজা মুখ সরিয়ে নিল। জোরে জোরে বেশ কয়েকবার শ্বাস নিয়ে বলে উঠল, আমার লজ্জা লাগছে আবরাজ। লজ্জা? সেটা তো তুমি আমার সামনে পাবা, অন্য কারো সামনে নয়। চলো রুমে। বলতে বলতে ফাঁজাকোলা করে তুলে নিল বউকে। ফিজা চমকে উঠল। কিছু সময় আগেই তো এলো, আবার চলে যাবে? মানুষ কি ভাববে? এসব ভেবেই বলল, নামান আবরাজ, সবাই এখানে, ভালো দেখায় না চলে যাওয়াটা। আবরাজ লম্বা লম্বা কদম পেলে বাড়ির দিকে যাচ্ছে। সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বলে উঠল, আই ডোন্ট কেয়ার কে কী ভাবলো, এসব দেখলে ইহজন্মে আর আমার বাসর করা হবে না সুগন্ধি ফুল। আপনি সবসময় এগিয়ে আসেন কেন? ফিজা দুপা পিছিয়ে গিয়ে প্রশ্ন করে আবরাজকে। আবরাজ প্যান্টের পকেটে হাত গুজে ফিজার দিকে এগিয়ে আসে। ফিজার চোখের দিকে তাকিয়ে উত্তর দেয়, তুমি সবসময় পিছিয়ে যাও বলে আপনি এগিয়ে আসবেন না। ফিজা আবারও পিছিয়ে যাচ্ছে। একমাত্র আবরাজের মুড কখন কেমন চলছে সেটার উপর ভিত্তি করেই ফিজা আগে পিছিয়ে যায়। এ যেমন আবরাজ রেগে থাকলে সে নিজেকে যথাসম্ভব কঠিন রাখার চেষ্টা করে, আবার যখন আবরাজ রোমান্টিক মুডে থাকে তখন কঠিন থাকলেও আবরাজের খোঁচাখুচির জন্য সেটা সম্ভব না হলেও মোটামুটি নিজের ভাব মূর্তি বজায় রাখে। আবার একটু একটু এলোমেলো হয়ে আবল তাবল কাজ করে বসে। যেমন একটু আগেই আবরাজ তাকে রুমে নিয়ে এলো। সেও এখন বুঝতে পারছে না কী করা উচিত এই মুহূর্তে। তবে এত দ্রুত কি করে সে নিজেকে আবরাজ খানের নিকট সম্পূর্ণরূপে ধরিয়ে দিবে? কখনোই না। ফিজার ভাবনার মাঝে আবরাজের একদম কাছে এসে দাঁড়ালো। হাতের উল্টো পিঠে মেয়েটার গাল স্পর্শ করে বলে উঠল, তুমি পিছিয়ে যেও না, এদিকে এসো। আপনি জঘন্য একটা পুরুষ আবরাজ। আবরাজ ফিজার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, কাম এদিকে আসো, ডোন্ট টাচ মি, আপনাকে দেখতে ইচ্ছে করছে না। নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে কঠিন স্বরে বলে,
আবরাজ হেঁচকা টানে মেয়েটাকে নিজের একদম কাছে নিয়ে আসে, ঘনিষ্ঠ করে নিজের শরীরের সঙ্গে। গালে থুতনি ঠেকিয়ে আবরাজ শান্ত স্বরে বলে উঠল, আমাকে দেখতে হবে আগে এবং পরে। আপনি খুবই বাজে, ফিজা কিছুটা বিরক্তিকর স্বরে বলে। আবরাজ বউয়ের কাঁধে তখন থেকে নাক বসে যাচ্ছে। ফিজার শরীর শিরশির করে। আবরাজ বুঝতে পারছে বউ তার মৃদু কাঁপছে। ফিসফিস করে বলে, তোমার জন্য সব। বিয়ের রাতে কেন ফেলে এলেন? সাথে সাথে প্রশ্ন করে ফিজা। পুরুষ মানুষকে জব্দ করার ভালো একটা প্রথা হচ্ছে যখন সে বউয়ের সঙ্গ চাইবে, খারাপ ভালো সব রকম বিষয়ে তাদের সাথে কথা বলার একটা উত্তম সময় তখন। আবরাজ ফিজার চোখের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করবে বললে? আপনি বলুন। আবরাজ ফিজাকে ছেড়ে দেয়, বলল, তুমি খোঁজো, কিভাবে পাবো? সব কিছু যেভাবে পেয়েছ অনেক সময়, ততদিনে আমি তোমায় আরও বেশি ভালোবেসে ফেলব। বলতে বলতে আবারও এগিয়ে এসে বউকে নিজের দিকে নিয়ে আসে। ফিজা ব্রো জোড়া কোচকে জিজ্ঞেস করলো, এখন বাসেন না? প্রুফ চাই? কীভাবে করবেন? আবরাজ হতাশ হলো। এই মেয়ে কোনো দিনও সোজাসাপটা জবাব দিল না। সব সময় প্রশ্নের পিঠে প্রশ্ন করাটাই তাহার খুবই জরুরি। আবরাজ পোষ করে দম ছাড়ে। বাঁকা হেসে জানতে চাইল, তুমি কিভাবে উপভোগ করতে চাও? অনুভূতি। তাহলে বাসর করতে হবে। আবরাজ ফিজার গাড়ির পিছনে ডান হাতটা রেখে মাথাটা আসমকায় নিজের দিকে টেনে নিল। নাক দুটো একটা আরেকটাকে স্পর্শ করছে। ফিজা বিরক্ত, বলল, সারাক্ষণ বাসরের দান্দা, আপনি ভালো হবেন না। তুমিই তো হতে দিচ্ছ না, মাথা খারাপ করে দাও। এই যে এখন নিজেকে অর্ধ উন্মুক্ত করে রেখেছ, সুই দিতে ইচ্ছে করছে। আপনি এটা ছাড়া পারেন কি? তোমাকে ভালোবাসতে? ভুল, তোমার যা মনে হয়। ফিজা পোষ করে দম ছাড়ে। নিজের জামার ফিতাটা ঠিক করে ওভারকোটের বোতাম লাগায়। তারপর গলার স্কার্ফটাও ভালো করে পেঁচাতে লাগলো। আবরাজ বাধা দিল না, তাকিয়ে থাকে। সার্ভেন্ট ডাকতে আবরাজ গেল। সাব্বিরের বউ এসেছে, জানালো। ফিজা দ্রুত বেরিয়ে এলো এটা শুনে। বাহিরে এসে চমৎকার একখানা রমণী দেখা পেল। বেশ দামি একটা থ্রি পিস পরা, মেরুন রঙের থ্রি পিসে দারুণ মানিয়েছে মেয়েটাকে। হ্যাংলা পাত্রা চিকন গড়নের শরীর, একদম পশা। ফিজা অবাক হলো, যেমন ভালোও লাগলো। বিদেশি দেখতে কিছুটা। সাব্বি তখন বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দৌড়ে এসে বউয়ের পাশে দাঁড়িয়ে বলে উঠল, এত লেট হলো কেন তোমার? মেয়েটা জবাব দিল না, চোখ ফিটফিট করে তাকিয়ে সাব্বিরের দিকে। সাব্বির মেকি হাসে। দোষটা তার নিজের, সেক্ষেত্রে বউকে এমন প্রশ্ন করাটা বোকামি। তারই তো গাড়ি পাঠাতে লেট হয়েছে, তাই সেদিকে কথা বাড়ানোর কোনো মানে নেই। ফিজাকে দেখিয়ে বলল, ম্যাডাম আমার। সাব্বির কিছুটা নার্ভাস হয়ে আবরাজকে দেখে। ফিজা ব্যাপারটা বুঝতে পেরে বলে উঠল, আপনার বউ? মেয়েটা কি মিশুক। ফিজার সাথে ভালোই বন্ডিং হলো। দুজন কি সুন্দর কথা বলতে বলতে বাহিরে চলে গেল। সাব্বির বইয়ের লাগেজটা হাতে দাঁড়িয়ে। আবরাজ সাব্বিরের দিকে রাগে চোখে তাকিয়ে আছে, যার অর্থ তোমার জন্য আমার বাসরটা একটুর জন্য হাত ফসকে গেল। সাব্বির আস্তে করে ডোক গিলল। আবরাজ চল শক্ত করেই হাসে, বলে, মনে আছে তো? দুজন দুই রুমে থাকবে। যাও, ফাতিহার লাগেজ আমার পাশের রুমে রেখে এসো। স্যার, তিহা রাগ করবে। সাব্বির মিনমিন করে বলে উঠল। বউ তার ভীষণ নাজুক, সহজ সরলও বটে। ব্যাপারটা কিভাবে নিবে বউ, তার উপর যদি বুলটুল বুঝে। সাব্বিরের ভাবনার মাঝে আবরাজ রসাত্মক স্বরে বলল, আচ্ছা আচ্ছা, বলবো নাকি? কণ্ঠস্বরে গম্ভীর একটা ভাব রয়েছে। সাব্বিরের হঠাৎ পেটের ভিতর মোচড় দিয়ে উঠল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে অনুরোধের স্বরে বলে উঠল, না স্যার, আমার এত বড় সর্বনাশ করবেন না দয়া করে। আবরাজের হাসি পায়, তবে হাসে না। বাড়ি থেকে গুনগুন করতে করতে বেরিয়ে গেল। সাব্বির উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ইয়া আল্লাহ, জীবনে কোনো দিন আমি লাল পানি ছুঁয়েও দেখব না, পাক্কা প্রমিস। একবার বাসরটা করিয়ে দাও প্লিজ গড। বেচারা চোখে মুখে বেদনার চাপ। এরপর আবরাজের কথা মতো লাগেজটা রেখে এলো। ফাটির ওখানে পৌঁছাতে সাব্বিরের মাথা চক্কর দিল। চোখ দুটো ইয়া বড় বড় আকৃতি ধারণ করলো। দ্রুত পা চালিয়ে কোনো রকম গিয়ে বউয়ের পাশে দাঁড়িয়ে বলে উঠল, আমি যা দেখছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? আবরাজ সুইমিং পুলের পাশে ফিজাকে নিয়ে কাপড় ডান্স করছে, সুন্দর হচ্ছে। ফাতিহা সেদিকে হাসি হাসি মুখে তাকিয়েছিল। সাব্বিরের প্রশ্নে বিরক্ত হয়ে বলল, এটা কেমন প্রশ্ন? এখানে ডান্স হচ্ছে তো ভিন্ন কিছু দেখব কেন আমি? উফ, তুমি তেরা কথা কবে থেকে বলতে শুরু করলে? আচ্ছা সব বাদ দাও। স্যার ডান্স করছে আমার বিশ্বাসই হচ্ছে না। আমাকে একটা সিমটি কাটো তো তিহা।
ফাতিহার সাথে সাথে সাব্বিরের পেটে খামচে ধরল। সাব্বির ব্যথা তো শব্দ করে সিটকে দূরে সরে এলো। তবে পর মুহূর্তে সামনে তাকিয়ে প্যাল প্যাল হয়ে এলো আঁখি। তাকিয়ে থাকে সেভাবেই। তবে পরক্ষণে কিছু মনে পড়তে নিজেও বইয়ের হাত টেনে ধরে একপাশে চলে গেল। আবরাজ ডান্স কম বউকে বিরক্ত বেশি করছে। কোমরে রাখা হাতটা ফিজাকে বড্ড বিরক্ত করছে। ফিজা যার ফলস্বরূপ ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আবরাজের কাঁধে রাখা হাতটা বেশ শক্ত করে চেপে রেখেছে সেখানে। আবরাজ মুগ্ধ হয়ে বইয়ের কার্যকলাপগুলো লক্ষ্য করছে। অতিরিক্ত তুষারপাত পার্টিতে ব্যাঘাত ঘটালো, যা টুকটাক সবাই নিজেদের মধ্যে এনজয় করে চলে গেল। কিন্তু এত বড় পার্টি আবরাজ নিজের জন্য দিয়েছে সেটাও ফিজা বুঝতে পারছে না। বাড়ির ভিতরে এসে সবাই যখন যে যার রুমে যাবে, সাব্বির তখন ফিজাকে ডেকে বলল, ম্যাম, স্যারের আজ বার্থডে, স্যার অপেক্ষা করেছিল, উইশটা করে দিয়েন। ফিজা চমকালো। আশ্চর্যের ব্যবহার। এটা 3 বছরে ফিজা সবসময় আবরাজের বার্থডে ডেট মনে রেখেছে, কিন্তু এবার কিভাবে ভুলে গেল সে এটা? আফসোস, এর বন্যা যখন ভিতরে উতাল ফাথাল ঢেউ, তখন নিজেকে কোনো রকম সামলে সাব্বিরকে জবাব দিল, ফাতিহার রুমে যান, আমি আপনার স্যারকে ম্যানেজ করে নিব। সাব্বির মৃদু হাসল। স্যার বলেছে যা, এসব নিয়ে মজা করবে, এর বেশি কিছু না। সাব্বির রুমে যেতে পিজাও নিজের রুমে এলো, আর সাথে সাথে দরজা বন্ধ করে আবরাজ। এরপর দরজার সাথে চেপে ধরে পিজাকে, বলল, থ্যাঙ্কস বলো আমাকে। বাট হোয়াই? পিজা ব্রু কুসকে জিজ্ঞেস করলো। ভিতরে ঠিকই মেয়েটা গুটিয়ে গিয়েছে, সারাদিন কোনো কথাটা ওর একবারও মনে পড়েনি। আবরাজ পিজার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে জবাব দিল, তোমার ইশারায় যা নাচাতে পারি তোমার সাথে তো ডান্স করলাম। আবরাজ তোমাকে ভালোবাসে না। ফিজা তিনার কথায় হাসে। চমৎকার সেই হাসি, দারুণ লাগে তো মেয়েটাকে হাসলে। আবরাজের সামনেও নিশ্চয়ই মেয়েটা এভাবেই চমৎকার করে হাসে। আবরাজ কি তখন মুগ্ধ হয়? অবশ্যই হবে। এখন আগুন সুন্দরী বউ হয়েছে, পর থেকে তো আবরাজ আর পরনারীর কাছেই যায় না। তৃণের হিংসে হয়। ফিজা ফুল নাই, কথা বলে না। সাদা সাদা কয়েকশো হবে একটা সাদা পলিথিন নিয়েছে, সেটা একজন গার্ডের হাতে দিয়েছে। তৃণার কথায় জবাব দিল, জানি, ছেড়ে দাও ওকে। ফিজা গাড়ির দিকে হাঁটা ধরে। ট্রিনা পিছন পিছন হাঁটতে হাঁটতে বলল। ফিজা একবার তাকায় না মেয়েটার দিকে, বরং হাঁটতে হাঁটতে শক্ত কণ্ঠে জানালো, কখনোই না। ফুল কেন নিচ্ছ? ফিজা এবার দাঁড়ালো। গাড়ির কাছাকাছি চলে এসেছে তারা। ফিজা ফুলগুলোর দিকে তাকিয়ে আবারও ট্রিনার দিকে তাকালো। মুচকি হেসে বলল, একটা স্পেশাল নাইট অ্যারেঞ্জ করে সারপ্রাইজ দিতে চাচ্ছি আমার হাজব্যান্ডকে। হাসালে, আবরাজ খান কখনো তোমায় ছুঁয়েও দেখবে না। ফিজার দম ফাটা হাসি পেলে। রাস্তা না হলে ঠিকই হেসে নিত। তৃণা কি জানে আবরাজ খান ফিজাকে ঠিক কতটা চায়? ধারণা আছে? মেয়েটা সত্যি পাগল। ফিজা ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে বলে উঠল, আচ্ছা, তোমার নাম্বারটা দিয়ে যাবা? হোয়াই? তৃণার গা জ্বলছে রাগে। ফিজার হাসি মেয়েটার কাটার মতো গায়ে বিচ্ছে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো। ফিজা কনফিডেন্সের সাথে জানালো, রাতে প্রমাণ পেয়ে যাবা শুয়ে দেখেছি কিনা। চ্যালেঞ্জ করছো? ধরে নাও। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে, পাশে একজন গার্ড। ফিজা ফিসফিস স্বরে বলল। তৃণা কিছু ভেবে বলে উঠল, ওকে ডান। ফিজা গাড়িতে বসে বাঁকা হাসে। তিনার সামনে দিয়ে সাই সাই করে গাড়িটা চলে গেল। এটা আবরাজের নতুন কার। যখন কিনেছিল তখন তৃণা জানতে চেয়েছিল কার জন্য এটা। তখন আবরাজ তাকে জানিয়েছিল স্পেশাল কারোর জন্য। স্পেশাল পার্সনটা যে ফিজা তৃণা কল্পনাও করেনি। জানলে তখনই আগুন লাগিয়ে দিত গাড়িতে। আগুন শব্দটা মাথায় আসতে তৃণার দু চোখ উজ্জ্বল হয়ে গেল। সাথে সাথে নিজের বাবার কাছে কল লাগালো। কোথায় গিয়েছিলে তুমি? ফিজা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে বেশে আসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন। আবরাজ বসে আছে লিভিং রুমে, গায়ে এখনও রাতের পোশাক। ফিজা এক গ্লাস পানি চাইলেও সার্ভেন্টের কাছে। তারপর আবরাজের পাশে গিয়ে বসলো। সবসময়ের তুলনায় আজ একটু গা ঘেঁষেই বসলো। মিহিসরে জানালো, একটু বাহিরে। সার্ভেন্ট পানি দিতে এসেছে। আবরাজ হাত দিয়ে ইশারা করতে মহিলা চলে গেল। আবরাজ বউয়ের পানি খাওয়া শেষ করে নিজ হাত থেকে পানির গ্লাস নামিয়ে সেন্টার টেবিলের উপর রাখল। আলতো করে কাঁধ জড়িয়ে ধরে মোলায়েম স্বরে বলে উঠল, না বলে যাবা না, আমার ভয় হয়। ফিজা ব্রু জোড়া কুঁচকে নিল। এত ভালো হলে কবে থেকে পুরুষ? কত সুন্দর নরম হয়ে কথা বলছে, যেন ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। ফিজা স্পষ্ট ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি ভয় পান? তোমাকে নিয়ে হয়। আবরাজ বাচ্চাদের মতো বউকে জাপটে জড়িয়ে ধরে মিনমিন করে বলল। ফিজা পোষ করে দম ছাড়ে। বলল, যান ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি।
যাবা না? পাগলামি করেন আবার। এটাই, তুমি যাবা না, রুমে এসো। আবরাজ স্থির কণ্ঠে বলে। ফিজা নাক মুখ কুঁচকে বলে উঠল, কি করব আমি গিয়ে? আমাকে দেখবে? আপনার মতো অসভ্য নই আমি। বলতে বলতে ফিজা আবরাজকে নিজে থেকে ছাড়িয়ে নেয়। আবরাজ নিজেও বউকে ছেড়ে দিয়ে বউয়ের পিছন পিছন এলো। যান ফ্রেশ হতে। আবরাজ গাড় নেড়ে ওয়াশরুমে চলে গেল। ফিজা আবরাজের কাপড় নামিয়ে বিছানায় রাখে। এরপর বিছানা গুছিয়ে রাখলো। আবরাজ ততক্ষণে বেরিয়ে এসেছে। ফিজা বলল, আপনি রেডি হয়ে নিন। তুমি বসো। আবরাজ টাওয়াল দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলে। ফিজা বসলো বিছানায় পা তুলে। আবরাজ ফিজার সামনে রেডি হলো। ফিজা এদিক ওদিক তাকিয়ে নিজের লজ্জা আড়াল করে, অথচ সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটার বিন্দু পরিমাণ লাজ লজ্জা নেই। আবরাজ নিজের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে এসে ফিজার সামনে দাঁড়ালো। ঝুঁকে ফিজার হাত দুটো মাথার উপর রেখে বলল, চুল ঠিক করে দাও। সিল্কি চুল ঝরঝরে। এখনও চুলে ফিজার অদ্ভুত ফিলিংস কাজ করে। একটু টেনে দিতে ইচ্ছে করে, হাত বুলিয়ে দিতে মন চায়। ফিজা কখনো এসব ভেবে চুল টেনেও দিয়েছে বুঝতে পারেনি মেয়েটা। গলায় চিনচিন ব্যথার অস্তিত্ব টের পেয়ে চোখ বন্ধ করে দাঁত খিচে রইল। বলল, আবরাজ, সকালে না বলে বাহিরে যাওয়ার পানিশমেন্ট। আবরাজ ছেড়ে দিয়ে সেখানে আঙ্গুল ছুঁয়ে দিতে দিতে বলে। ফিজা ব্যথায় চোখ মুখ অন্ধকার করে রেখেছে। আবরাজের সেদিকে খেয়াল নেই। সে লাল হওয়া ফিজার সেই গলায় তাকিয়ে আছে গোড় লাগা দৃষ্টিতে। ফিজা ধাক্কা দিতে আবরাজ কয়েক কদম পিছিয়ে গেল। ফিজা গলায় হাত দিয়ে চেপে ধরে দাঁতে জখম হওয়া জায়গাটা কাটেনি, তবে দাঁতের সংঘর্ষে জ্বলছে এখন। ফিজা বিরক্ত হয়ে বলে উঠল, আপনি খুবই বাজে আবরাজ। এটা নিয়ে কিভাবে এখন আমি বাইরে যাব? যাবে না, আমার সামনে থাকবে। আবরাজের কল আসে। ফিজার দিকে তাকিয়ে আবরাজ কলটা কেটে দিল। এরপর খুবই তাড়া দেখে আবরাজ বাড়ি থেকে বেরিয়ে গেল। ফিজা তেমন পাত্তা দিল না। যেহেতু ওর মাথায় অন্য প্ল্যান করছে, সেক্ষেত্রে আবরাজ বাহিরে থাকলে সব গুছিয়ে নিতে সুবিধা হবে। সাব্বির আবরাজের পেছন পেছন দৌড়াচ্ছে। আবরাজ হাসছে। একটা সুন্দর প্লেসে কিছু কালো পোশাক পরিহিত মানুষ দাঁড়িয়ে আছে বন্দুক হাতে। একজন লোক সেখানে নিচে পড়ে কাতরাচ্ছে, অথচ কেউ একটু দয়া মায়াও দেখাচ্ছে না। দেখাবে কি? তারাই তো একটু আগে লোকটাকে গণদোলায় দিয়েছে। রিজন কি? আবরাজ খানের সুগন্ধি ফুলের দিকে নজর দিয়েছে। সাব্বির জানে এখন তার স্যার এটাকেও মেরে ফেলবে। কেন যে এরা জেনে শুনে রাগ বসের সাথে লাগতে আসে ভেবেই পায় না সাব্বির। আবরাজ এসে ছেলেটার সামনে দাঁড়ালো। তারই লোক ছেলেটা, বিশ্বাসঘাতক। ছেলেটা আবরাজকে দেখে কোনো রকম চোখ দুটো বন্ধ করে আবার খোলে। আবরাজ একজন গার্ডকে ইশারা করে কিছু বলল। গার্ড দুজন এসে ছেলেটাকে ধরাধরি করে নিয়ে গেল। সাব্বির অবাক হয়ে যায়। হসপিটাল পাঠিয়েছে আবরাজ খান ছেলেটাকে? অবিশ্বাস্য। আবরাজ নিজের রিভলভারটা কোমরে গুজে সাব্বিরের কাঁধে হাত রাখে। বলল, ওর বউ আছে, সেজন্যই বেঁচে গেল। সাব্বির কিছুই বোঝে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আবরাজের দিকে। স্যার, ম্যাম ত্রিনা ম্যামের সাথে দেখা করেছে। ত্রিনা এসেছিল? আবরাজ সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে। সাব্বির সাথে সাথে জবাব দেয়, ইয়েস স্যার। কিছু সময় চুপচাপ থাকে আবরাজ। সে সিগারেট ফুঁকতে ফুঁকতে পনি কিছু একটা দেখছে, আবার হাসছে। হাসতে হাসতে একসময় আবরাজ বলে উঠল, মেয়েটা বড় নির্লজ্জ সাব্বির। স্যার, একটা বিহিত করা জরুরি। ম্যামকে আপনার বিরুদ্ধে বলে। বলতে দাও না, আমার সুগন্ধি ফুল আমাকে বিশ্বাস করে। দেখো না, আমার সব ইনফরমেশন কালেক্ট করলেও ওকে ছেড়ে আসার রিজনটা ও ছেড়ে গিয়েছে। চাইলে এটাও বের করতে পারত। আবরাজ উজ্জ্বল মুখে বলল। সাব্বির তৎক্ষণাৎ গম্ভীর স্বরে বলে উঠল, আপনার কি উচিত নয় স্যার ম্যামকে সব কিছু বলে দেওয়া? বলবো। সাব্বির আবরাজের কথায় অসন্তুষ্ট হলো। আবরাজ গাড়িতে বসে। সাব্বির সামনের সিটে বসবে। সাব্বির গাড়ির দরজা খুলে বসতে বসতে বিড়বিড় করে, বলার জন্য আবার সময়টা যেন না পান। মোটামুটি আবরাজ নিজের অনৈতিক কাজকর্ম প্রায় ছেড়েই দিয়েছে। সাব্বির নিজে তার সাক্ষী। মাফিয়া মানে কি শুধু খারাপ কাজ? ভালো কাজ কি হয় না তাদের দিয়ে? হয়, আবরাজ খানকে দিয়ে হয়। কত মেয়ে যে বার ক্লাব থেকে নিজের ডলার দিয়ে কিনে সারিয়ে নিয়ে এসেছে, সাব্বিরের কাছে সব হিসাব রয়েছে। তারপর যার যার দেশে আবার পাঠিয়েছে। ফাতিহাকেও তো আবরাজ কিনেছিল। ফাতিহার কথা মনে পড়তে সাব্বির দৌড়ে বাড়ির ভিতর গেল। আবরাজ অনেক আগেই বাড়িতে চলে এসেছে। আবরাজ নিজের কক্ষে প্রবেশ করে দেখল বিছানায় অসংখ্য গোলাপের পাপড়ি, নিচের ফ্লোরে কালো সাদা বেলুন, সুন্দর করে ডেকোরেট করা রুমটা। চারদিকে ব্রুজোড়া কুচকে আবরাজ তাকিয়ে দেখে। বউ কোথায় তার? নাই কেন? এসব দিয়ে কি হবে? তার বউ লাগবে। সুগন্ধি ফুল?
সারা শব্দ নেই। আবরাজ ব্রু কুঁচকে এলো। বেলকনির দরজা চাপানো। কক্ষে মৃদু আলো আসছে সেটা দিয়ে। আবরাজ হাতের ব্লেজারটা রাখে সোফায়। এটা সবসময় বাসা আসার পরপরই সার্ভেন্টে নিয়ে নিত। তবে এটা পিজার পছন্দ নয়। অগত্যাই আবরাজ খান কি বউয়ের অপছন্দ হয় এমন কাজ করতে পারে? হুম, তার বউ থাকলে বউয়ের কাছে দেয়, নয়তো নিজেই রুমে নিয়ে আসে। বেলকনিতে ছিল ফিজা। ফিনফিনে একটা সাদা শাড়ি জড়িয়েছে শরীরে। আবরাজ কোনো দিকে না তাকিয়ে বইয়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। ঠোঁটে খয়েরি লিপস্টিক, এলোমেলো একটা খোপা বাঁধা। অল্প স্বল্প প্রসাধনী ব্যবহার করেছে মুখে। ফিজাকে চমৎকার লাগছে। আবরাজের ঘোর লেগে যায়। 2 কদম এগিয়ে গিয়ে ফিজার হাত টেনে বুকের কাছে নিল। বাঁ পাশে হাতটা ঠেকিয়ে ফিজা চোখের দিকে তাকিয়ে গোড় লাগা স্বরে বলে উঠল, দেখো, তোমার নাম করছে না এটা? ফিজা হাসে। লজ্জা একটুও নেই মেয়েটার। আবরাজ ফেল ফেল করে তাকিয়ে বলে উঠল, একটা লজ্জা পাওয়া উচিত তোমার সুগন্ধি ফুল। আমি লজ্জা পেলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন তো? ফিজা ব্রুকুসকে জিজ্ঞেস করল। আবরাজ গোড় লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তোমার জন্য আমি কন্ট্রোললেস। প্লিজ একটু লজ্জা পাও বউ। বউ, এই নিয়ে 2 বার আবরাজ ফিজাকে বউ বলে সম্বোধন করল। একবার দেশে থাকতে, আর আজ। ফিজা আবরাজের কথা অ্যাভয়েড করে বলল, হ্যাপি বার্থডে টু ইউ আবরাজ খান। আবরাজ এত সময় বউয়ের দিকে তাকিয়ে একবারও আশেপাশে দৃষ্টি বুলায়নি। অগত্যা কিছু নজরে আসেনি। আবরাজের ভাবান্তর ঘটে না। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে। আবরাজ জোর করে হাসার চেষ্টা করে বলল, তুমি এসব কখন করলে? আপনি জানেন না? ফিজা উল্টো প্রশ্ন করে। আবরাজ মনে মনে নিজেকে গালি দিল। একটু চমকানোর অভিনয় করা জরুরি ছিল। এখন ধরা না পড়লে হয়। আবরাজ মুখ গম্ভীর করে মুহূর্তেই বলে উঠল, না, আমি কিভাবে জানবো? আমি বাসায় ছিলাম নাকি? আচ্ছা, আপনার অন্য চোখ অন্য কথা বলে। বাই দ্য ওয়ে, কেক কাটুন। আবরাজ কেক কাটে। বউকে কেক খাইয়ে দিতে গিয়ে বাঁধল বিপত্তি। কি জ্বালা! বউয়ের খয়েরি রঙের লিপস্টিক রাঙানো ঠোঁট তাকে টানছে। একটু শুয়ে দেওয়ার তীব্র ইচ্ছে কিছুতেই কন্ট্রোল করতে পারছেন আবরাজ খান। সম্পূর্ণ কেক ফিজার মুখের ভিতর দিয়ে সাথে সাথে নিজের মুখ এগিয়ে নিয়ে গিয়ে বউয়ের ঠোঁট চেপে ধরল। ফিজা চোখ বড় বড় করে আবরাজের চোখের দিকে তাকিয়ে রয়েছে। আবরাজ নিজের কাজেই ব্যস্ত। বউ থেকে রেসপন্স না পেয়ে আবরাজ বিরক্ত হলো না। নিজেই বউকে আদরে স্পর্শ দিতে লাগলো। ফিজা শেষমেশ আবরাজের কাছে হার মেনে নিজেও রেসপন্স করলো। একে অপরের হাতে জখম উষ্ঠফুটে সে অনুভূতির যা কেউ টের পেয়েও যেন পাত্তা দিল না। ফিজা আবরাজের থেকে ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস টানে। আবরাজ বউয়ের মুখের দিকে তাকিয়ে আছে। ফিজা আজ যেন একটু বেশি বেসামাল হয়েছে। নিজের অনুভূতিরা ডানা চাপটাচ্ছে মনের মধ্যে। উষ্টে ফুটে হাত ছুঁয়ে মাথা তুলে সামনে তাকালো। আবরাজ গোড় লাগা দৃষ্টিতে তাকিয়ে বউয়ের লজ্জায় মিয়ে যাওয়া মুখের দিকে। ঠোঁটে লিপস্টিক এবড়ো থেবড়ো হয়ে আছে চারদিকে। ফিজা হাতের উল্টো পিঠে সেগুলো মুছে নিচ্ছে। আবরাজ বউয়ের কাণ্ড দেখে দমপাটা হাসি পেল। এ মেয়ে ম্যাচিউর! ইস, কেমন বাচ্চাদের মতো কাজ করছে দেখো। আবরাজ বউয়ের উন্মুক্ত কোমরে হাত রেখে নিচের দিকে টেনে নিল। ঘনিষ্ঠ করলো মেয়েটাকে নিজের সাথে। ফিজার হাত ঠেকালো আবরাজের বক্ষে। আবরাজের ব্লেজারের নিচে সাদা শার্টের 3টা বোতাম খোলা, যার ফলস্বরূপ বুকের আকর্ষণীয় অংশ স্পষ্ট। একটা লোমহীন বক্ষ, অথচ দারুণ সুন্দর সে স্থান। বুকের দিকের হাড়গুলো কেমন সুন্দর বেশি আছে, রসুনের কোয়ার নেয়। ফিজা একটা আঙ্গুল সেখানে শুয়ে দিল। বলল, আপনি জানেন, যাদের বুকে পশম থাকে না তাদের মায়া দয়াও থাকে না। আবরাজ ব্রুকুসকে জিজ্ঞেস করলো, কে বলে তোমায়? মুরব্বীদের কথা। আবরাজ পাত্তা দিল না। বউয়ের আপাদমস্তক দৃষ্টি বুলিয়ে দেখে। কি চমৎকার সুদর্শনা এক রমণী! আবরাজ খান কীভাবে এত সুন্দরী বউকে ছেড়েছিল এত বছর। ইস, এখন আফসোস হচ্ছে। এত বছরের ঘাটতি কতদিনে পোষাবে? বাসরটা দ্রুত সারতে হবে। আবরাজ বউয়ের গাড়ে মুখ গুজে ফিসফিস করে বলল, প্রচুর ঠান্ডা। ঠান্ডা তো হবেই, বাহিরে তুষারপাত হচ্ছে। আর এদিকে মেয়েটা শুধু একটা শাড়ি পরে। যদিও বাড়ির ভিতরে তেমন একটা ঠান্ডা লাগে না, হিটার রয়েছে রুমে। বউকে ঝুঁকে কোলে তুলে পাশের সোফায় রাখলো আবরাজ। চারদিকে কাছের দেওয়াল, বাহিরে তুষারপাত হচ্ছে। কি সুন্দর মনোমুগ্ধকর সে দৃশ্য। সমগ্র শরীরে উষ্ণতা। শীতের মাঝেও গরমে শ্বাস ভারী হয়ে উঠেছে দুজনের। অসহ্য ছোঁয়ায় কবজা করে ফেলে আবরাজ মেয়েটাকে। ফিজার রুহ অবধি কাঁপে। একে অপরের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ বন্দি।
আবরাজ মেয়েটার শাড়ির আঁচল ফেলে বক্ষদেশে হাত ছোঁয়াতে ফিজা মন কেমন করে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো এই ছোঁয়ায় ভালোবাসা পাচ্ছে না সে, কিছুটা কামনা বাসনাও রয়েছে। সে এমন ছোঁয়া চায় না, সম্পূর্ণ পবিত্র ভালোবাসার একটা ছোঁয়া চায়, কামনা ভালোবাসার ঊর্ধ্বে নয়। তবুও মন সায় দিল না। অন্তিম মুহূর্তে এসে সে আবরাজকে আটকে দিল, বাধা দিল পুরুষটার কাছে। আবরাজ অবাক হয়ে তাকালো ফিজার দিকে। ফিজা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আজ আমার ইচ্ছে করছে না। শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক মেয়েটার। আবরাজ বলল, হোয়াই? এটা আমাদের গড়ে হোক। ফিজা চারদিকে তাকিয়ে বলে উঠল। আবরাজ বউয়ের এলোমেলো চুলে হাত ছালায়, জানালো, এটাও আমার বাড়ি। আমি চাইছি না এখানে কিছু হোক, ভালো লাগে না আমার এখানে। আরেকবার একটা সুমতো হতে পারে, তৃষ্ণা মেটেনি। ফ্রিজা বুড়ো জোড়া কুচকে নিল। হিসাব করতে গেলে হিসাব মিলবে না আবরাজ ঠিক কতবার তার অনুমতিবিহীন চুমন করেছে, অথচ এখন আবার ঢং করে অনুমতি চাইছে। ফিজা পাশের টেবিলে ফোনটার দিকে তাকিয়ে চোখে হাসল। আবরাজের কালো রঙের স্যুটটা অবহেলায় মেঝেতে পড়ে আছে, শার্টের বোতাম অর্ধেকের চেয়ে বেশি খোলা। ফিজা আবরাজের কলার টেনে ধরল। আবরাজ একটু অপেক্ষা না করে বউয়ের উষ্ঠদয় আবারও আঁকড়ে ধরল। সময় নিয়ে লম্বা এক অদর চুমনে লিপ্ত হয়ে রইল। কত সময় কাটল। ফিজা ছুটোছুটি করতেই আবরাজ বউকে ছাড়ল। নিজের ঠোঁটের কোনায় আঙ্গুল ছুঁয়ে বলে উঠল, ফার্স্ট ব্যাক করছি বাংলাদেশ, বাসরের জন্য রেডি হও সুগন্ধি ফুল। আবরাজ রুমে চলে যায়। ফিজা শোয়া থেকে উঠে বসল, এলোমেলো শাড়ি ঠিকঠাক করে নিল। এরপর বসা অবস্থায় থেকে ফোনটা হাতে নিল। সাইড বাটন চাপতে স্ক্রিনে বেশি উঠল কেউ একজন কলে রয়েছে। ফিজা বাঁকা হেসে বলে উঠল, প্রমাণ নিশ্চয় পেয়েছ? আই হোপ এখনও একজন বিবাহিত পুরুষের পিছনে পড়ে থাকবে না। ওপাশের ব্যক্তির জবাবের অপেক্ষা না করে ফিজা লাইন কেটে দিয়ে গুনগুন করতে করতে রুমে চলে গেল। ফাতিহা ঘুমিয়েছিল। সাব্বির এসে বউয়ের পাশে কাত হয়ে শুয়ে পড়ল। ফাতিহার সাথে সাথে তন্দ্রা ছুটে গেল। চোখ মেলে সাব্বিরকে নিজের পাশে দেখে থমথমে খেল কিছুটা। যদিও প্রায় এমন হয়, তবুও হঠাৎ ঘুম ভেঙে এভাবে নিজের কাছে কাউকে দেখলে স্বাভাবিকভাবে মস্তিষ্কে সেটা বুঝে নিতে সময় লাগবে। সাব্বিরের গায়ে তখনও বাহিরের পোশাক, জুতো জোড়াও খোলেনি। ফাতিহা শোয়া থেকে উঠে আগে সাব্বিরের জুতা খুলে দিল, পায়ের মোজা খুলে সেগুলো রেখে দিল। সাব্বির ততক্ষণে শোয়া থেকে উঠে বসেছে। ফাতিহা জিজ্ঞেস করল, খাবার? খেয়েছি, তুমি খেয়েছ? ফ্রেশ হয়ে আসুন, ঠান্ডা। সাব্বির নিস্তেজ গলায় বলল। ফাতিহার সাথে সাথে বলে উঠল, সারাদিন বাহিরে ছিলেন। এরপর ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠালো সাব্বিরকে। সাব্বির ফ্রেশ হয়ে এলো মিনিট 5 মধ্যে। বেরিয়ে এসে ফাতিহার পাশে বসলো। ফাতিহা বলল, আপু ভাইয়ের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে আজ, সুন্দর করে সব কিছু সাজিয়েছে। আমি জানি। ফাতিহার মুখ বোতা করে নিল। বাসি খবর দিয়েছে সে। সাব্বির ব্যাপারটা বুঝতে পেরেই হেসে দিল। ফাতিহা মুখ বেংসি কেটে শুয়ে পড়ল। সাব্বির হাসতে হাসতে নিজেও শুয়ে জড়িয়ে ধরল তার বউকে। সেদিন রাতের পর আজ 3 দিন আবরাজ বাড়ি ফিরে না। ফিজা অস্থির চিন্তায়। সাব্বির সব দিক সামলাচ্ছে। ফিজা বারবার করে জিজ্ঞেস করেও কিছু বলছে না সাব্বির। এদিকে আবরাজের গোপন অ্যাসিস্ট্যান্ট জনের সাথেও কন্ট্যাক্ট করতে পারছে না ফিজা। চিন্তায় অস্থির মেয়েটা। রাতে ঘুম হয় না, ছটফট করেই রাত কাটে। মনটা বড্ড আবরাজ খান করে। একটু দেখতে ইচ্ছে করে, খেতে পারছে না ঠিকঠাক। এই যে রাতের খাবার এখনও টেবিলে। ফিজা আচমকাই কান্না পায়। অথচ আজ কত বছর হবে মেয়েটা কাঁদে না। স্বামী বিয়ের রাতে ছেড়ে এলো, তখনও কাঁদেনি মেয়েটা। সব কিছু সহ্য করে গিয়েছে। এত দূরে এসেছে, যেখানে আপন একটা মানুষ নেই। সব কিছু ছেড়ে যার জন্য এত দূর এলেও সেই মানুষটারও খোঁজ নেই। সাময়িক সময়ের জন্য সুখ এসেছিল কি তবে তার কপালে? স্থায়ী কেন হলো না? সাধারণ জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। আবরাজ খানের সাথে বাধা পড়ে। হ্যাঁ, এটাতে আবরাজ খানকে অপরাধী বানাতে পিছপা হবে না। কাঁদে না তবুও মেয়েটা। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস টেনে চোখ খুলতে চমকে উঠল। তার পাশে হাঁটু গেড়ে বসে আবরাজ খান। ফিজা নিজের মনের ভুল ভেবে চোখ বন্ধ করে নিল। কিন্তু না, নিজের গালে শীতল হাতের স্পর্শে মেয়েটা শিওর হলো স্বয়ং আবরাজ খানই তার সামনে বসা। সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো ফিজা। জট করে গলা জড়িয়ে ধরল আবরাজের। আবরাজ নিজেও মেয়েটার কোমর জড়িয়ে ধরে বসা থেকে উঠে দাঁড়ালো। ফিজা পা দিয়ে কোমর পেঁচিয়ে নিল আবরাজের। আবরাজ বুকের পাগলামিতে হাসল।
মেয়েটা তার জন্য অস্থির হচ্ছিল, চিন্তা করছিল একটু আনন্দ হচ্ছে কি মনের কোণে। হ্যাঁ হচ্ছে, একটু সুখ সুখ অনুভূতি, ভালো লাগায় মন দুলিয়ে ওঠে। বউকে নিয়ে বেলকনির দিকে এগিয়ে গেল আবরাজ। বলল, আবরাজ খানের অনুভূতি সতেজ হচ্ছে সুগন্ধি ফুল, ফুলের সুবাস বুঝি আবরাজ খানের দোরগোড়ায় দাঁড়িয়ে এবার। আবরাজ বউ নিয়ে সোজা বেলকনিতে এলো। সেদিনের বেলুনগুলো রয়েছে, রাতের পরিবেশ বাহিরে বেশ মনোমুগ্ধকর। কাছের দেওয়ালের ওপাশে তুষারপাতে নজর পড়ে না দম্পতির। আবরাজ বউ নিয়ে সোফায় বসল। ফিজা নিজেকে ততক্ষণে সামলে নিয়েছে। কোথায় আছে এই মুহূর্তে কী ঘটেছে মস্তিষ্ক জানান দিতেই মেয়েটা দ্রুত সরে যেতে চাইল। আবরাজ গাড় নেড়ে বলে উঠল, ডোন্ট প্যানিক, এই মুহূর্তে আমি তোমায় ছাড়ছি না সুগন্ধি ফুল। আপনি কোথায় ছিলেন 3 দিন? ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে আবরাজকে। আবরাজের দৃষ্টি বউয়ের উষ্ঠপুটে। কেমন সুন্দর তারা কথা বলায়, একে অপরের মাঝে বিচ্ছেদ ঘটায়। তার ভালো লাগে এই জাজালো কণ্ঠে যখন ফিজা রমণী তার সাথে কথা বলে। আবরাজ শান্তস্বরে জবাব দিল, তোমার আশেপাশে? মজা করিয়েন না তো, আমরা বাংলাদেশ ব্যাক করছি ফার্স্ট। কতদিন? 3 দিন। একেবারে চলে যাব? ফিজা ব্রুকুসকে জিজ্ঞেস করলো। আবরাজ মাথা নাড়ে, মেয়েটার পোলা গালে হাত রাখল। বলল, না, আমি আসবো আবার। ডিভোর্স কবে দিচ্ছেন? এমন মুহূর্তে আবরাজ কল্পনাও করেনি ফিজা এমন কিছু বলতে পারে। আবরাজ থতমত খেল। রাগ নিজের উপর হচ্ছে নাকি সামনে বসা সুদর্শনা রমণীর উপর বুঝতেই পারছে না আবরাজ। তবে রাগ নিয়ন্ত্রণ সে করতে পারে। কঠিন স্বরে বলে উঠল, এমন কোনো কথা ছিল নাকি আমাদের মাঝে? আমার ছিল, কিন্তু আমার নেই, সো ডিভোর্সের প্রশ্নই আসে না। মোট যেন মিনিটে মিনিটে চেঞ্জ হয় আবরাজ খানের। ফিজা অবাক হলো। এই 1 মিনিট সময় আগেও পুরুষটার কণ্ঠে ছিল রুষ্ট, এখন আবার বদলে গিয়েছে। ফিজা গম্ভীর স্বরে বলল, সব আপনার মর্জি অনুযায়ী হবে না? ইয়েস, সব আমার মর্জি অনুযায়ী হবে মাই ডিয়ার সুগন্ধি ফুল। গোড় লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে আবরাজ। ফিজা আবরাজের গালে হাত ছোঁয়ালো। ইস, কবে শুয়েছে এভাবে বউ তাকে, ভুলেই গেছে, মনে পড়ছে না এই মুহূর্তে। মনে করতে চাইল না। ফিজা বলল, আপনি ভালো হয়ে যান, তুমি সুযোগ দাও, দিয়ে রেখেছি, আপনি কাজে লাগাচ্ছেন না। ফিজার কণ্ঠে একরাশ হতাশা এসে বর করেছে। আবরাজ ফিজার শরীরটা আরও একটু নিজের দিকে টেনে নিল, মুখ গুজে দিল বুকে। ফিজা কিছুটা চমকে উঠে আবরাজের চুলসহ গাড়ের কাছে ওভারকোটটা খামচে ধরে বসে রইল। আবরাজ সময় নিয়ে বলে উঠল, একটা সংসার চাই, আপনার ইচ্ছে নেই, শতভাগ ভুল তুমি সুগন্ধি ফুল। আবরাজ শান্ত স্বরে বলে। ফিজা হতাশার সুরে বলে, আপনার মধ্যে তেমন কিছুই আমি খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার পুরুষত্ব নিয়ে সংশয়ে আছো? আবরাজ ফিজার দিকে তাকিয়ে ব্রুজোড়া কুচকে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল। ফিজা কণ্ঠ খাদে এনে বলল, এটা বাবা বোকামি, আমি আপনার পূর্বে সব ঘটনা জানি, আমি সব ছেড়ে দিয়েছি। এটা কথা না আবরাজ, আমি বাড়ি যেতে চাই। ফিজা মলিন স্বরে বলল, মনটা ইদানিং বড্ড চটপট করে, কিছু একটা ঠিক নেই মনে হয়, ভালো লাগে না তার কিছু। তার উপর আবরাজ এতদিন ছিল না, মনটা আরও বেশি আছে। আবরাজ ঘাড় নেড়ে বলে, ওকে। তখনও বসা ফিজা আবরাজের কোলে। আবরাজের মুখশ্রী জুড়ে ক্লান্তির ছাপ, চোখের নিচগুলো কালচে দেখাচ্ছে, ঠোঁটগুলো অতিরিক্ত খয়েরি রঙের হয়ে গিয়েছে। ফিজা শট করে প্রশ্ন করল, 3 দিন শুধু সিগারেটের উপর আপনি ছিলেন? সিগারেটের আগুনে পোড়া অদর বাজে দেখালো আবরাজ সুদর্শন মুখে। নাকি সুন্দর লাগছে, বুঝতে পারে না মেয়েটা। আবরাজ নিজের ঠোঁট কামড়ে ধরে জিজ্ঞেস করল, কে বলে তোমায়? আপনার উষ্ঠদয় মিথ্যে বলে? তুমি তো ছিলে না এতদিন। বলতে বলতে আবরাজ নিজের হাত চালায় বউয়ের গাড়ে। জট করে মেয়েটার মুখ এগিয়ে এনে ঠোঁটে চুমু খায় আলতো করে, পরপর কয়েকবার। এতদিনের তৃষ্ণা মেটে না। দীর্ঘ একটা অদর চুম্বন আবরাজ খানকে শান্ত করতে পারে না। নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে হারাতে বউয়ের সেদিনের আবদারের কথা মনে পড়ে। তারপর নিজেকে সামলে দিল, ছেড়ে দিল বউকে, স্বাভাবিক হতে সময় দিল। এত সময় নিঃশ্বাস নিতে না পারার ফলে দ্রুত শ্বাস দিয়ে নিজেকে স্থির করে ফিজা। আবরাজ বউকে শান্ত হতে দেখে আবারও কোলে তুলে রুমে চলে এলো। ফ্রেশ হলো না, খেলোও না, বাহিরের পোশাকও পরিবর্তন করে না। বিছানায় শুয়ে বউকে নিজেও পাশে নিয়ে শুয়ে জড়িয়ে ধরল। চোখ বন্ধ করে গুমগুম স্বরে বলল, ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে, সকালে কথা বলবো আমরা। ফিজা কথা বাড়ায় না,
আবরাজের চোখ দেখে বুঝেছিল পিজা আবরাজ 3 দিনে হয়তো 3 ঘন্টা সময় ঠিকঠাকভাবে ঘুমায়নি। কী কারণ হতে পারে? কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল? এই সব প্রশ্ন, উত্তর নেই কোথাও। কিভাবে পাবে এসব উত্তর? পিজা জানে না, তবে জানতে হবে, যে করেই হোক না কেন। রাত বাজে 1:30। মেহেরিন ঘুমিয়েছিল, কিন্তু ফোনের শব্দে ঘুম ভেঙে গেল মেয়েটার। ঘুম ঘুম চোখে ফোন বালিশের তলায় থেকে বের করে রিসিভ করে কানে তুলে হ্যালো বলল। ওপাশে আব্রাহাম, সে ল্যাপটপের সামনে বসে আছে। কাল একটা প্রেজেন্টেশন আছে, এটার প্রস্তুতি করছিল। যদিও এটার দায়িত্বটা মেহেরিনের, মেহেরিন তেমন একটা নিজের আয়ত্তে আনতে পারেনি পুরোপুরি। সেজন্য আব্রাহাম সাহায্য করছে মেয়েটাকে। কেন করছে, কী কারণে করছে সে নিজেও জানে না। শুধু কি পিজার কথা ভেবে করে দিচ্ছে? হতে পারে। যদিও পিজা তাকে কখনো বলেনি আমার বোনের খেয়াল রেখো, তবু আব্রাহাম কেন জানি বারবার পিজা ভেবে মেহেরিনকে সাহায্য করে যাচ্ছে। সে জানে না, তবে মেহেরিনের এক্সাম আছে বলে নিজেকে শান্ত করলো। এত সময় কোনো উত্তর না পেয়ে মেহেরিন আবার বলল, কে বলছেন? আব্রাহাম খান। গুরু গম্ভীর কণ্ঠে মেহেরিন দপ করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসল। কাল তার একটা এক্সাম আছে, পড়ছিল সে। পাশে খাতা মচমচ করছে। আব্রাহামের কণ্ঠে আগের ন্যায় রেখে জিজ্ঞেস করল, এক্সাম আপনার, আমি হেল্প করছি, আর আপনি ঘুমিয়ে আছেন? হোয়াট দ্য হেল ইজ দিস মেহেরিন সিদ্দিকি? মেহেরিন কাঁচা ঘুম ভেঙে যাওয়ার ফলেই কিছু বলার মতো অবস্থায় নেই। যদিও মেহেরিন বরাবরই চুপচাপ, মুখে মুখে কথা বলার অভ্যেস মেয়েটার নেই। আব্রাহাম গম্ভীর স্বরে আদেশ করল, আমাকে কল দিয়ে হেল্প করবে, আমি কাজ করছি, তুমি দেখো, প্রতিবার আমি হেল্প করব না। মেহেরিন কিছু বলার আগেই কেটে দিল আব্রাহাম কল। পরপর ভিডিও কল দিল। মেহেরিন গায়ে ওড়না জড়িয়ে নিল, মাথায় ভালো করে গোমটা টেনে কল রিসিভ করলো। এমনিতে মেহেরিন নাদোষ নদোষ, ঘুম থেকে ওঠার ফলে গাল দুটো আরও নাদোষ নদোষ দেখাচ্ছে। আব্রাহাম হয়তো কয়েক সেকেন্ডের জন্য ঘরে চলে গিয়েছিল, তবে পরপর নিজেকে সামলে নিল। স্ক্রিন রেকর্ড অন করল। মেহেরিন নিজেও ক্যামেরা অফ করে দিয়েছে ততক্ষণে। আব্রাহাম কাজ করতে করতে বুঝিয়ে দিতে লাগলো, আর মেহেরিন ঘুমে ডুলতে ডুলতে আব্রাহামের বকবকানি শুনতে লাগলো। তুমি ঘুমিয়ে থাকলে আমার লোভ হয়। আমি কি তোমার জন্য লোভী হয়ে যাচ্ছি সুগন্ধি ফুল? মাত্রই ঘুম থেকে উঠেছে পিজা, আর হঠাৎই আবরাজের কথার সাথে সাথে ব্রু কুঁচকে নিল। পিজার মুড মোটামুটি পুরপুরে আছে, কারণটা কি জানে না, তাই দুষ্টুমি করে বলল, আপনি লোভী, নারী লোভী। ফিজা কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে আবরাজ জট করেই ফিজাকে নিজের উপর তুলে নিল। ফিজা কিছুটা অপ্রস্তুত হয়ে আবরাজের শার্ট জড়িয়ে ধরে। গতকাল রাতে তো ফ্রেশ হয়নি আবরাজ। ফিজা আবরাজের উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে সেকেন্ড সময় ব্যবধানে আবরাজের মুখের দিকে তাকালো। আবরাজ ফিজার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, রং, নারী না, শুধু তোমার জন্য লোভ হয়। আবরাজের কথায় গলল কি ফিজা? কে জানে। মাথা নিচু করে মুচকি হাসলো মেয়েটা। তখনই ফোন বাজল, আবরাজের ফোন। ফিজা যেহেতু আবরাজের উপর ছিল, সেক্ষেত্রে ফোনের স্ক্রিনে ফিজার দৃষ্টি আগে পড়ল। তৎক্ষণাৎ মুখের আদল পরিবর্তন হলো মেয়েটার। সোয়াল শক্ত করে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করলো। যেহেতু দুজন কাছাকাছি রয়েছে, ফোনটা ফিজা কানে না ধরে হাতে নিয়ে দুজনের মুখের সামনে রাখলো। ওপাশ থেকে তৃণার কণ্ঠস্বর ভেসে আসলো, সুইটহার্ট, আই মিস ইউ, তুমি কখন আসবে আবার? আবরাজ বিরক্ত হলো। ফিজা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আবরাজের মুখের দিকে। কাকে বিশ্বাস করা উচিত? আবরাজের বিরক্তিকর চেহারা বলে দিচ্ছে সে তৃণার কথায় বিরক্ত, আর তৃণা যা বলছে সেসব কি? ফিজা আবরাজ খানকে বিশ্বাস করল। রাগান্বিত স্বরে বলল, বেহায়া মেয়ে মানুষ, একদম উল্টাপাল্টা বলবে না, বলে কল কেটে দিল ফিজা। আবরাজ ফেল ফেল করে তাকিয়ে রইল ফিজার মুখের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে জানতে চাইল, তুমি আমায় বিশ্বাস করো? দামটা রাখবেন, আমি আশাবাদী। আবরাজ ফিজাকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দিল। সেখানে বৃষ্টির ন্যায় টুপটাপ সুমুতে ভরিয়ে দেয়। সে মেয়েটার মায়ায় আটকে যাচ্ছে, বাঁচার ইচ্ছে প্রবল হচ্ছে, তবে মনের সংশয় কিছু একটা নিয়ে থেকেই যায়। আমি যে বাসায় ছিলাম না তখন তো শাড়ি পরেছিলে, আবরাজ গম্ভীর স্বরে বলল। ফিজা আসমকাই এমন কথা শুনে চমকে ওঠে, হাত থামে, কাপড় ভাঁজ করছিল সে। আবরাজের কথা শুনে ফিজা যেমন চমকেছে তেমন অবাক হয়েছে। সাথে তৎক্ষণাৎ মনে প্রশ্ন এলো, সে শাড়ি পরেছিল, এটা কিভাবে জানলো আবরাজ? ফিজা উল্টো ঘুরে আবরাজের মুখোমুখি দাঁড়ালো।
আবরাজ সোফায় বসে আছে, দৃষ্টি তার ল্যাপটপের স্ক্রিনে। বাপসাপ দেখে মনে হচ্ছে না এমন একটা প্রশ্ন এইমাত্রই পুরুষ করেছে। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আদৌ পুরুষটার মনোযোগ কোথায়। তবুও মনের প্রশ্নটা ঠিকই ঠোঁট নেড়ে বলে উঠল, পড়েছিলাম প্রথম দিন, আপনি বাসায় আসেননি। তাহলে আপনি কি করে জানলেন আমি শাড়ি পরেছিলাম? আবরাজ আবার চোখ তুলে ফিজার দিকে দৃষ্টি স্থির করে তাকালো। মেয়েটা বড্ড প্রশ্ন করে, সব প্রশ্নের বিপরীতে প্রশ্ন, আর কথার বিপরীতে কথা রেডি থাকে। কোনো প্রশ্নে সোজাসাপটা উত্তরই দেয় না। আবরাজ বলল, আমার জন্য পড়েছিলে? ইচ্ছে হয়েছিল। ফিজা এদিক সেদিক তাকিয়ে জবাব দিল। আবরাজ ফিজার দিকে তাকিয়ে হাসে, বলল, আমার জন্যই হয়েছিল, নিজেকে স্পেশাল কেউ ভাবার প্রয়োজন নেই। আবরাজের হাসি দেখে ফিজার অস্থির লাগছে, কোনো রকম জবাব দিল। আবরাজ দৃষ্টি স্থির রেখে কনফিডেন্সের সঙ্গে বলে, আমি স্পেশাল, সবার কাছে হতে পারেন, আমার কাছে না, তোমার কাছেও। কথা ঘুরাচ্ছেন আপনি, ফিজার শক্ত কণ্ঠে বলে। আবরাজ সাথে সাথে বলল, ফাতিহা বলেছিল? আবরাজ শান্ত স্বরে জানালো। ফিজা ব্রু জোড়া টান টান করে বলে উঠল, মিথ্যে কথা, ফাতিহা সাব্বির সেদিন বাসায় ছিল না। এদিকে এসো। আবরাজ ল্যাপটপের শাটার বন্ধ করে ফিজাকে ডাকলো। ফিজা ব্রু কুঁচকে নেয়, দ্রুত কদম ফেলে এগিয়ে এসে সামনে দাঁড়ালো। আবরাজ ল্যাপটপটা কোলের উপর থেকে সরিয়ে রাখলো, ফিজাকে টেনে বসালো কোলে। এরপর পিছন থেকে জড়িয়ে ধরল বউকে, বলল, বাহিরে যাওয়ার কথা বলেছিলে সকালে, এখন যাব? আপনি বাহিরে যাবেন না? না, খুব বেশি ইম্পর্ট্যান্ট না হলে আর যাচ্ছি না। ফিজা কথা বাড়ায় না, আবরাজ ছাড়ে না বউকে, কোলে নিয়ে বসে কিছু একটা করতে লাগলো। ফিজা কিছু সময় তাকিয়ে দেখলো, বুঝতে পারলো না কিসের যেন একটা হিসাব করছে আবরাজ। ফিজা ভাবলো হয়তো বাংলাদেশের কোম্পানির কোনো হিসাব হবে, কেননা আবরাজের এই দেশে কোনো বিজনেস নেই, যেটা আছে সেটা মিস্টার জি এর। আবরাজ সেখানে শেয়ার শুধু। ফিজা তেমন পাত্তা দিল না বিষয়টা। আবরাজের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। কিছু সময় এইভাবে থেকে ঘুমিয়ে পড়ল সে। আবরাজ কাজের ফাঁকে বউয়ের দিকে বার কয়েক আর চোখে তাকিয়ে দেখল, বেশ আদরে দেখাচ্ছে মেয়েটাকে, শান্তশিষ্ট ভোলাভালা এক রমণী, কিন্তু জেগে থাকলে কেমন কঠিন মুখশ্রী কথাবার্তা, ধরন বেশ সাধারণ। মুচকি হাসে আবরাজ, হৃদয়ে ভালো লাগা দোল দেয়, কেমন শান্তি শান্তি লাগে মনে। সেভাবে বসে থেকে কাজ করে আবরাজ। আবরাজ পিজাকে নিয়ে বেরিয়েছে। প্রথমে শপে যাবে তারা, মার্কেট করবে, যেহেতু পরশু ফিরে যাবে সেজন্য সবার জন্য টুকটাক কেনাকাটা করতে চাচ্ছে ফিজা। আবরাজ সাথে কোনো সিকিউরিটি নেয়নি, সাব্বির কেউ না, বলেছে ফাতিহাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। আবরাজ নিজে ড্রাইভ করছে, ফিজা পাশে বসে চারপাশ অবলোকন করছে। আবরাজ বারবার বউয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে, আবার গাড়িও চালাচ্ছে মনোযোগ দিয়ে। ফিজা বুঝতে পারছে আবরাজ গাড়ি চালানোর ফাঁকেও তাকিয়েই দেখছে। এতে তার সমস্যা নেই, এই কদিনে ভালোই অভ্যস্ত হয়েছে সে আবরাজের আচার আচরণে। বুকে হাত গুজে ফিজা বাহিরে তাকিয়ে থেকে বলে উঠল, আপনার তো গার্লফ্রেন্ডের অভাব নেই, এজন্যই জার্মানি এত ভালো লাগে যে বিয়ের রাতে বউ ফেলে চলে এসেছেন। সাথে সাথে গাড়ি ব্রেক কষল আবরাজ, বউজোড়া কোচকে টান টান করে ফিজার দিকে তাকালো। অদজোড়া অল্প স্বল্প অটোমেটিক প্রসারিত হয়েছে। মেয়েটা বেশি বুঝে, উল্টোপাল্টা বকে। আবরাজ পরপর বলে উঠল, তুমি 2 লাইন না বেশি বুঝো, এর জন্য কি করতে পারি আমি? ফিজা তাকালো আবরাজের দিকে, দৃঢ় কণ্ঠে বলল, কিছু করতে হবে না, বিশ্বাসটা সবসময় করে যাওয়ার মতো অবস্থা রাখেন শুধু। আবরাজ আর কিছুই বলে না, নিজের সিট বেল্ট খুলে ফিজার দিকে সামান্য ঝুঁকে গেল। দিকে হাত বাড়িয়ে গলায় পেঁচিয়ে রাখা শালটা তুলে মাথায় দিয়ে দিল। ফিজা ভেবেছিল আবরাজ হয়তো অন্য কোনো মতলব নিয়ে এগিয়ে আসছে, সেজন্যই চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নিতে চাচ্ছিল। আবরাজ তা হতে দিল না, থুতনিতে হাত রেখে মুখটা নিচের দিকে করে কপালে চুমু খেল। ফিজা চোখ বন্ধ করে অনুভব করলো সে আদুরে মাখা ভালোবাসার স্পর্শ। এই প্রথম ফিজার আবরাজের ছোঁয়ায় অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো মনে। ভালো লাগলো স্বামীর এই কাজ। চোখ বন্ধ করে ফিজা যখন অন্য জগতে অনুভূতি নিয়ে আলোচনা করতে ব্যস্ত, তখনই কানে এলো আবরাজের রসাত্মক স্বর, মাইন্ড চেঞ্জ করো সুগন্ধি ফুল, সারাক্ষণ তো এগিয়ে এলে বাজে উদ্দেশ্য নিয়েই আসেন। ফিজা পোষ করে নিঃশ্বাস ফেলে বলল। আবরাজ চুলে হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দেয়, লুকিং গ্লাসে ফিজার দিকে তাকিয়ে নিজের চুল ঠিক করে বলল, এভাবে লজ্জা দিতে নেই বউ। ফিজা আশেপাশে তাকায়, একটা শপ দেখা যাচ্ছে,
ফিজা বুঝতে পারে আবরাজ গাড়ি তাহলে এখানে পার্কিং করবে, তাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আবরাজ চাবি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে গাড়ি লক করে ফিজাকে নিয়ে শপের দিকে এগিয়ে গেল। তুমি ফিরবে না আবরাজ? মিস্টার জি প্রশ্ন করল। ওনার দুপাশে দাঁড়িয়ে আছে দুজন গার্ড। আবরাজ ফোনে স্ক্রল করছে আর সেভাবে থেকে জবাব দিল, বউ ফেলে আসা সম্ভব নয়। বিয়ে করো ত্রিনাকে, সব দিয়ে দিব, আজীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে। আকুল গলায় বললেন মিস্টার জি। সাব্বির ফেল ফেল করে তাকিয়ে থাকে। মানুষ কতটা শয়তান হয়েও ভালো মানুষের মুখোশ পরে থাকে সেটা মিস্টার জিকে না দেখলে সাব্বির জানতেই পারত না। আবরাজ মিস্টার জি এর কথার বিপরীতে বলে উঠল, এখন কি আমি শুয়ে খাচ্ছি মিস্টার জি? জার্মানিতে রাজত্ব করা মুখের কথা নয়। আপনার মেয়েকে আবার ডক্টর দেখান, রাত বিরাতে আমাকে ডিস্টার্ব করছে, আমার বউ বিরক্ত হইতে। আবরাজ গম্ভীর স্বরে বলে। মিস্টার জি তৎক্ষণাৎ ব্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, বলে দেব পিজাকে সব? ট্রাই করতে পারেন, আমায় বিশ্বাস করে আমার বউ। রাত বাজে 3টা। মিস্টার জি খবর পেয়েছে আবরাজ আর ওনার সাথে কাজ করবে না। গতকাল আবরাজ এটা ওনাকেই মেইল করে পাঠিয়েছে। জরুরি কাজে তিনি শহরের বাহিরে ছিল। আবরাজ দেশে ফিরে যাচ্ছে শুনে তিনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছে, কিন্তু মনে হচ্ছে এতে কিছু করেও লাভ হচ্ছে না। আবরাজ তার হাত ঠিকই বেরিয়ে গেল। তবুও তিনি অনুরোধ করল, তুমি ছাড়তে পারবে না এই কাজ, তোমার রক্তে মিশে আছে এটা। খুন তো ছাড়তে হবেই, প্রয়োজনে সারাক্ষণ বইয়ের আসল ধরে থাকবো। আবরাজ স্ট্রেতে সিগারেটের শেষ অংশ গুজে দিয়ে বলে, মিস্টার জি আর কি করবে? বাধ্য হয়ে নিজের গার্ডদের নিয়ে বেরিয়ে গেল গ্যারেজ থেকে। সাব্বির পাশে দাঁড়িয়ে আছে। আবরাজ গাড়ির ডিকির উপর বসে আছে। উদাস কণ্ঠে আবরাজ বলে উঠল, নারী জিনিসটা অদ্ভুত। তোমার অগোছালো জীবন যেমন গুছিয়ে দিতে পারে, তেমনি গুছানো জীবনটা এলোমেলো করতেও সক্ষম এরা। আপনার কোনটা স্যার? সাব্বির বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। সে বুঝেনি এমন নয়, তবুও স্যারের মুখ থেকে শুনতে চাইছে, কিংবা তার ভালো লাগবে। আবরাজ মেয়েকে রাগ দেখিয়ে বলে, এলোমেলোই তো করে দিল সব, এখন আমি নিজে ওর জন্য এলোমেলো হয়ে গিয়েছি। লাস্ট কথাটা মিনমিন করে বলে লাফিয়ে নামে ডিকি থেকে। এরপর লম্বা লম্বা কদম ফেলে বেরিয়ে এলো। পেছনে সাব্বির এলো। বাড়িতে প্রবেশ করে যে যার রুমে চলে গেল। আবরাজ রুমে এসে দেখল পিজা তখনও ঘুমিয়ে আছে। আবরাজ ডাকলো না, পাশে গিয়ে চুপচাপ নিজেও শুয়ে পড়ল। এরপর আলগোছে জড়িয়ে ধরে বউকে। সিগারেটের গন্ধ খুবই বাজে। ঘুমের মধ্যেও পিজা কাশতে লাগলো। আবরাজ তাজ্জব বনে গেল। দ্রুত শোয়া থেকে উঠে বসলো সে, লাইট অন করলো। ততক্ষণে পিজাও ঘুম থেকে উঠে পড়েছে। আবরাজ সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পিজাকে খাইয়ে দিল। যান শাওয়ার নেন। ফিজা নাক চেপে ধরে বলল। আবরাজ অবাক হলো। অন্য দৃষ্টির দিকে ঘুরিয়ে মিনমিন করে বলল, অনেক রাত তো বউ, তাহলে বেলকনিতে যান, নয়তো অন্য রুমে যান। এভাবে বলে না সুগন্ধিপুর, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। আবরাজ বউকে জড়িয়ে ধরার জন্য দুহাত প্রসারিত করে এগিয়ে এলো, কিন্তু ফিজা দূরে সরে বসলো। আঙ্গুল উঁচিয়ে শাসানো স্বরে বলল, একদম ঢং করবেন না। আবরাজ গম্ভীর করে নিল মুখ। গম্ভীর স্বরে বলল, মিসেস আবরাজ খান, সবসময় সুমো খাওয়ার একটা পারমিশন দিয়ে দাও, তাহলে সিগারেট ছেড়ে দিব। আপনার ঠোঁটে সুমো খাওয়া আর সিগারেটকে সুমো খাওয়া একই। সিগারেট কি খেতে হবে না, আমার ঠোঁটেই খাও। আবরাজ নিজের মুখ এগিয়ে দিয়ে বলল। ফিজা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আবরাজ বউয়ের দিকে আরও একটু এগিয়ে গেল। আপাতত কিছুটা কমেছে গন্ধ। আবরাজ বউয়ের থুত নিতে ডান হাতে তর্জনী আঙ্গুল ঠেকালো। নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটের দিকে তাকিয়ে থেকে ঠোঁট নেড়ে আওড়ালো। আই ওয়ান্ট এ কিস রাইট নাও। গন্ধ। ফিজা আর কিছু বলার সুযোগ পেল না। আবরাজ বউয়ের ঠোঁট তার আগেই বন্ধ করে দিল। পাগল করা সে ছোঁয়ায় আবারও শুয়ে দিল মেয়েটাকে। ফিজা চোখ পিটপিট করে শুধু আবরাজের মাতাল করা সে চাহনিতে নিজের জন্য ভালোবাসা খুঁজতে ব্যস্ত হলো। ভালোবাসে তাকে এই পুরুষ, নাকি শুধু মোহ, ভালো লাগা কিংবা জেদ এমন কিছু কি? ফিজা জানে না, জানতে ইচ্ছে করে খুব করে। স্বামীর ভালোবাসা পাওয়ার লোভ তার দিন দিন বেড়েই চলেছে যেন। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সুগন্ধি ফুল। এটা গল্পের 3য় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।